গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এবং বুধবার বেলা ১২:০৫ পর্ব মানেই নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে যেমন আমাদের আলোচনা থাকে, তার পাশাপাশি এই আমি আপনি আমাদের ভবিষ্যৎ কি করে আরো সুখ সমৃদ্ধিপূর্ণ হতে পারে বা বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থানগত পার্থক্য বা পরিবর্তনের জন্য তার কতটা প্রভাব, সেটা কিছুটা কু হতে পারে, কিছুটা আশু হতে পারে, এই প্রভাবগুলো আমাদের কার উপর কতটা রাশিভিত্তিক বা নক্ষত্র ভিত্তিক পড়তে পারে, নানান বিষয়ক আলোচনা প্রত্যেকটা পর্বে হয়ে থাকে। সেরকমই আরও একটি পর্ব। আর এই পর্ব মানেই যিনি সরাসরি স্টুডিও থেকে আমার সঙ্গে থাকেন, যার কথা শুনবার জন্য, যার উপচার শুনবার জন্য, যার মন্ত্র উচ্চারণ শুনবার জন্য আপনারা দীর্ঘ অপেক্ষা করে থাকেন, যার পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চা, ক্যারিয়ার কাউন্সিলিংয়ে যিনি এক এবং অদ্বিতীয়, শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে স্বাগত জানাবো। আমাদের বছরে 4টে দেবীপক্ষ, জানো? আচ্ছা। একটা হচ্ছে শরৎকালীন দেবীপক্ষ, এটা যেটা আসছে আমাদের দুর্গাপুজো, যেটা এখানে একটা নবরাত্রি পালন করা হয়, দুর্গাপুজোর যে নবরাত্রি। আর ঠিক এই আজকে থেকে আশ্বিন মাস থেকে 6 মাস পরে চৈত্র মাসে গিয়ে একটা নবরাত্রি পালন করা হয়, যেটাকে বলা চৈত্র নবরাত্রি, বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো যেটাতে হয়। আর দুটো হচ্ছে গুপ্ত নবরাত্রি। দুটো গুপ্ত নবরাত্রি কখন কখন? একটা হচ্ছে আষাঢ় মাসে যখন বিপত্তারিণী পুজো হয়, সেই বিপত্তারিণী পুজোর যে সময়, আষাঢ় মাসের যে শুক্লপক্ষের যে প্রতিপদ থেকে আরম্ভ করে নবমী যে তিথি, সেটা হচ্ছে একটা গুপ্ত নবরাত্রি। আর একটা নবরাত্রি হয় সরস্বতী পুজো, বসন্তকালে। সরস্বতী পুজো কিন্তু নবরাত্রির মধ্যেই হয়, এটা গুপ্ত নবরাত্রি বলে। অনেকে গুপ্ত নবরাত্রির যারা তন্ত্র বা যারা তান্ত্রিক বা যারা তন্ত্র সম্পর্কে কি বলে নলেজ আছে, তারা করে বেশিরভাগ গুপ্ত নবরাত্রিটা ইম্পর্টেন্ট মানে। আর সাধারণ মানুষরা তো আমরা দুর্গাপুজোর সময় আপামর বাঙালি, আমরা দুর্গাপুজোয় মেতে উঠি। আর অন্নপূর্ণা বা বাসন্তী পুজোর ক্ষেত্রে, বাসন্তী পুজোর ক্ষেত্রেও তাই। কিন্তু পিতৃপক্ষ একটা, এই সময়টা, এই যে মহালয়ার, এই যে পিতৃপক্ষ একটা, এই যে 7 তারিখে যেদিন পূর্ণিমাটা চলে যাবে, 7 তারিখে গ্রহণ আছে, তারপর থেকে 8 তারিখ থেকে 8ই সেপ্টেম্বর থেকে আমাদের এবছরের পিতৃপক্ষ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবং পিতৃপক্ষ চলে কতদিন পর্যন্ত? মহালয়া। মহালয়ার দিন পিতৃপক্ষ শেষ, আবার দেবীপক্ষের সূচনা। হ্যাঁ, দুটো পক্ষ একমাত্র এই বছরের একটা সময় যেখানে পিতৃপক্ষ এবং দেবীপক্ষ একই সঙ্গে পড়ে, মানে একই দিনে পরে সূচনা হচ্ছে, সেটা হচ্ছে মহালয়া। সেই জন্য মহালয়ার এত কি বলে, মহালয়াকে এত গুরুত্ব দেওয়া হয়। তো যাই হোক, সারা বছরে আমরা পিতৃপক্ষে কি করব? দেখুন, কেউ মারা গেলে সবার আগে আমরা কি করি জানেন তো? আমরা কাককে খেতে দিই। আমরা মনে করি যারা মারা গিয়েছেন তারা কাককে খেতে দিলে তারা প্রীত হয়। সেই জন্য দেখবেন কেউ মারা গেলে, বাবা বা মা কেউ মারা গেলে সবসময় সবার আগে কাককে খেতে দেওয়া হয়। হ্যাঁ, চা বিস্কুট যা যা প্রত্যেক দিন খেতে দেওয়া হয়। তো এই যে পিতৃপক্ষে কাককে খেতে দিতে হয়। হ্যাঁ, প্রত্যেক দিন যদি একটু একটু বিস্কুট পারেন, একটু চাল পারেন, যা পারেন, রুটি পারেন, যেটা হাতের কাছে থাকবে। পিতৃপক্ষে কাককে খেতে দিলে পূর্বপুরুষরা প্রীত হয়, কেতুর দোষ কাটে। কেতু মানে তো যত রকম ঝঞ্ঝাট, যত রকম মানসিক অশান্তি। হ্যাঁ, পিতৃদোষ যদি আমাদের জন্মকুষ্ঠিতে থাকে না, যত রকম মানসিক ঝঞ্ঝাট, মানসিক অশান্তি, এগুলো দেয়। পিতৃদোষ কিভাবে হয়? আপনি জীবদ্দশায় বাবা মাকে খুব কষ্ট দিয়েছেন, আপনাকে এই জন্মে প্রচুর মানসিক, তার জন্য যদি বাবা মা আপনার মারা গিয়ে থাকে, এই জন্মে প্রচুর মানসিক অশান্তি এবং মানসিক কষ্ট এবং দারিদ্রতার শিকার হতে হবে। আবার যদি সাইমালটেনিয়াসলি এরকমও তো হয় যে বাবা মার 3 ভাই বোন, এক ভাইকে সব সম্পত্তি লিখে দিয়ে গেছে আর 2 ভাইকে বঞ্চিত করে গেছে, তাহলেও পিতৃদোষ হবে। সেই বাবা মার আত্মা কখনো শান্তি পাবে না। ছেলে মেয়ে সবার সমান অধিকার, কেউ যদি তুমি বঞ্চিত করো সেটা দেখো পিতৃদোষ লাগবে।
জন্মকুষ্ঠিতে যদি রবি যদি গ্রহটা যদি শনির সঙ্গে বসে থাকে, রাহুর সঙ্গে বসে থাকে বা কেতুর সঙ্গে বসে থাকে, তাহলেও আপনার জন্মকুষ্ঠিতে পিতৃদোষ আছে। আর জন্মকুষ্ঠিতে যদি চন্দ্রের সঙ্গে শনি বা রাহু বা কেতু যদি বসে থাকে, তাহলে আপনার জন্মকুষ্ঠিতে মাতৃদোষ রয়েছে। তো পিতৃদোষ এবং মাতৃদোষ যদি থাকে, আপনার জীবনে দেখবেন অশান্তির শেষ নেই। কোনো কিছু না করা সত্ত্বেও প্রভূত বদনাম, প্রভূত মানসিক অশান্তি, ডিপ্রেশন, আর্থিক প্রগতির অভাব হবে। ওই যে বললাম, বাবা মাকে কষ্ট দিলেও পিতৃদোষ হয়, আবার বাবা মাও যদি ছেলে মেয়েদের বঞ্চিত করে, তাহলেও এক ছেলেকে খুব ভালোবাসছে আর দুই ছেলে মেয়ে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে, তাতেও তাদের আত্মাও শান্তি পায় না। তো এই জন্য এই পিতৃদোষের আদর্শ সময় হচ্ছে প্রতিকার করা বা উপাচার করা। আমি আজকে উপাচার বলবো, যে বাড়িতে আপনারা এই পিতৃপক্ষে কি করবেন। 15 দিন দেখুন অনেকে তর্পণ করে, আর মহালয়ের দিনে গিয়ে তর্পণ শেষ হয়। এখন দেখবেন গয়াতে এই পিতৃপক্ষে হাজার লাখো লাখো মানুষ পড়ে থাকে, গয়া পিণ্ডদান করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে। পিতৃদোষ জন্মকুষ্ঠিতে থাকলে আপনার মানসিক, আপনি দেখছেন সব কিছুই করছেন, কিন্তু আপনার জন্মকুষ্ঠিতে পিতৃদোষ রয়েছে বা মাতৃদোষ রয়েছে। আপনাকে জীবনে আপনার শান্তি আনবে না, শান্তি বিঘ্নিত হবে, সুখ বিঘ্নিত হবে, আর্থিক কষ্টের মধ্যে পড়তে হবে, দারিদ্রতার মধ্যে পড়তে হবে। সেই জন্য আমরা তো সবাই আমাদের বাবা মা, ঠাকুমা, দিদিমা যারা রয়েছেন, অনেকেই অনেককে ভালোবাসি। তো এই পিতৃদোষ আমরা তো সারা বছর তাদেরকে স্মরণ করার সময় পাই না। তো এই পিতৃপক্ষে তাদের জন্য কিছু উপাচার করবেন। 1 নম্বর বললাম, কাককে পারলে খেতে দাও, কেতুর দোষ কাটে। কুকুরকে পারলে খেতে দাও। যদি কিছু না পারে, একটা বিস্কুট কিনে পিতৃপক্ষে খাও, 1 প্যাকেট বিস্কুট কিনে বা একটা বিস্কুট কিনে খাও, শনির দোষ কাটে। যখন পঞ্চপাণ্ডবরা কি বলে স্বর্গে গিয়েছিল, তখন তাদেরকে পথ দেখিয়ে নিয়ে গেছিল একটা কুকুর। সেই জন্য কুকুর হচ্ছে কাল ভৈরবের বাহন। কাশীতে যে কাল ভৈরব আছে না, যে কাশীর নগরীকে রক্ষা করে, কাল ভৈরবের বাহন, যেমন মা দুর্গার বাহন সিংহ, কাল ভৈরবের বাহন হচ্ছে কুকুর। আর কুকুরকে সেবা করলে, মানে কুকুরকে করলে, এখন অনেকে বলবেন বেশি সেবা করলে তো আবার কামড়ে দিলে মুশকিল, যতটুকু ওপর থেকে পারবেন ততটুকু দেবেন। কুকুরকে পিতৃপক্ষে বিস্কুট খাওয়ালে বা কিছু খাওয়ালে পিতৃদোষ অনেক কমে, এবং দেখবেন মানসিক দুঃখ যন্ত্রণা এগুলো থেকে অনেকটা মুক্তি পেলে। আরো কয়েকটা উপায় আছে, আমি আসবো আলোচনা, তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আপনাদের দুজনকেই নমস্কার জানাচ্ছি। নমস্কার। আমি বারাসাত থেকে বলছি, ছেলের বিষয়ে একটু জানবো। আচ্ছা, ছেলের নাম বলুন। ছেলের নাম সৌম্য মুখার্জি। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 28/5/1993। 28/5/93। সময়? সময় সকাল 9:43। সকাল 9:43। কোথায়? বারাসাত। বারাসাতে জন্ম। কি নাম বলেন? সৌম্য মুখার্জি। পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ, আমার দাদার মেয়ের জন্য যাওয়া হয়েছিল, বিয়ের জন্য। বিয়েটা ভালো আছে, ওরা এখন বিয়ে হয়ে গেছে। বাহ। দাদার মেয়ে ছিল, বিয়ে হচ্ছিল না, এখন বিয়ে হয়ে গেছে, ভালো আছে। বেশ। ছেলের জন্মবার শুক্রবার? শুক্রবার। কর্কট লগ্ন, সিংহ রাশি, এগুলো জানেন? হ্যাঁ জানি। কর্কট লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, রাক্ষসগণ। এখন বয়স কত হলো? বয়স 32+। হ্যাঁ 30। দেখি ছকটা কেমন বলছে। প্রথম হচ্ছে লগ্নে মঙ্গল, মাঙ্গলিক দোষ রয়েছে, সিংহ রাশি, শনির ঢাইয়া চলছে, বৃহস্পতি খুব ভালো জায়গায় রয়েছে, তৃতীয় বৃহস্পতি ভাগ্যস্থানকে দেখছে, এটা ভালো। ভাগ্যস্থানে আবার এখানে কি বলে নবম স্থানে বা ভাগ্যস্থানের তুঙ্গস্থ শুক্র তুঙ্গি হয়ে বসে রয়েছে, এটাও ভালো। রবি বুধ একসঙ্গে রয়েছে, বুধাদিত্য, তার তো ভালো, মোটামুটি ভালো চার। এডুকেশন, উচ্চশিক্ষা হবে। পড়াশোনা খুব ভালো ছিল? হ্যালো, হ্যাঁ বলুন। পড়াশোনায় ভালো ছিল? হ্যাঁ, পিএইচডি করে বর্তমানে প্যারিসে আছে, পোস্ট ডক্টরেট করছে। বাহ, ওই জন্যই বললাম এডুকেশন আছে। বিয়ে হয়নি তো? মেন সমস্যা তো বিয়ে। হ্যাঁ হ্যাঁ। আর একটা পার্মানেন্ট জব পেতে হবে। হ্যাঁ অবশ্যই দাদা, সেইটাই তো আগে দরকার। দেখুন, পার্মানেন্ট জব পেয়ে যাবে, কিন্তু 2.5 বছর তো শনির ঢাইয়া আছে এখনো, এই সময়টা একটু ডিস্টার্ব হবে। পার্মানেন্ট জব হয়তো পাবে না, তারপরে গিয়ে পার্মানেন্ট জব পাবে। যদি শনির ঢাইয়াটাকে ঠিক করতে পারেন, তাহলে ইমিডিয়েটলি কিছু একটা ভালো পার্মানেন্ট জব পেতে পারে 6 মাস 7 মাসের মধ্যে। আর মাঙ্গলিকটা কাটাতে হবে। আপনার ছেলের কিন্তু সব ভালো, এডুকেশন ভালো, কেরিয়ার ভালো, জীবনে উন্নতিও করবে প্রচুর, কিন্তু এর কিন্তু প্রবল মাঙ্গলিক। বিয়ের জায়গাটা একেবারে ড্যামেজ হয়ে আছে। লগ্নে মঙ্গল, কর্কট রাশির ঘরে মঙ্গল, সেই মঙ্গলটা হচ্ছে নিচস্থ মঙ্গল,
নিচস্থ মঙ্গল লগ্নে বসে থেকে প্রবল মাঙ্গলিক, তো সেই জায়গাটাকে ঠিক করান। আর পারেন যদি শনির ঢাইয়াটাকে প্রতিকার করান তাহলে সব ঠিক হবে। এমনি চার্ট ভালো আছে, চার্ট খুব স্ট্রেংথ রয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন বলুন। বলছি, চাকরি কি বাইরেই ওর করতে হবে, না ওর দেশে ফিরে ওর যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে? দেখুন, এই আপনার ছেলের যা চার্ট আমি যা দেখলাম তাতে কিছুদিন ওকে বিদেশে চাকরি করতে হবে, পরবর্তীকালে ও দেশে স্থায়িত্ব পাবে। শরীর স্বাস্থ্যটা ঠিক থাকবে তো? শনির ঢাইয়াতে শরীর ভালো যায় না, এমনকি আপনাদেরও শরীর নিয়ে, বাবা মারও শরীর নিয়ে সমস্যা ফেস করতে হবে এই ঢাইয়া পিরিয়ডের মধ্যে। কেমন? আপনি শুনতে থাকুন, আমি একবার একটু আপনাকে ঢাইয়াতে বলে দিই। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, শারীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, গুরুজনানি অনেক কিছুই করা হতেই পারে। বারাসতে দাদার চেম্বার রয়েছে 8584038640, বারাসতে চেম্বার রয়েছে। কলকাতার চেম্বার বলতে একমাত্র দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের চেম্বার। তবে একদম পুজোর মাসেই আমরা রয়েছি, 21 তারিখ মহালয়া, তারপরেই দেবীপক্ষের সূচনা। তাই পুজোর আগে যে চেম্বারগুলোতে আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারবেন বা দাদার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, যে চেম্বারগুলোতে দুর্গাপুরের বেনাচিতি, সেখানের জন্য আপনারা 9748749041 এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। দুর্গাপুরের চেম্বার রয়েছে। মহালয়ার আগের চেম্বার বলছি মেদিনীপুর, বর্ধমান, শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া, ওদিকে কোচবিহার, শিলচর, মালদা। পুজোর আগে এই চেম্বারগুলোতে আপনারা দাদাকে পাবেন। যে কোনো চেম্বারের বুকিংয়ের জন্য 8584038631 যাচ্ছে ফোন নাম্বার। আর যারা মনে করছেন যে এক্ষুনি চেম্বার অবধি ভিজিট করতে পারছেন না কিন্তু যোগাযোগ করাটা জরুরি, তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। 8584038638 যাচ্ছে অনলাইন প্রেডিকশনে যোগাযোগের জন্য ফোন নাম্বার। দেখো, এবারে পিতৃপক্ষটা শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ দিয়ে, আর পিতৃপক্ষটা শেষ হচ্ছে সূর্যগ্রহণ দিয়ে। এরকম বহুদিন পাওয়া যায়নি, হ্যাঁ, বহু যুগ। সেই জন্য এবারে মহালয়ের আমার বাড়িতে স্পেশাল পুজোর আয়োজন করা হয়েছে। গ্রহণের দিন যদি অমাবস্যা পড়ে বা গ্রহণের দিন যদি পূর্ণিমা পড়ে, সাধারণত যেদিনকে পূর্ণিমা পড়ে সেই দিনকেই চন্দ্রগ্রহণ হয়, আর যেদিনকে অমাবস্যা পড়ে সেই দিনকেই সূর্যগ্রহণ হয়। কিন্তু এই যে মহালয়ের মতো একটা পাওয়ারফুল তিথি, যেখানে পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সূচনা হচ্ছে, সেই সময় আবার অমাবস্যা গ্রহণ, এইটা বিগত বহু বছর, মানে আমার জীবদ্দশায় তো আমি দেখিনি, হয়নি। সেই জন্য এবারে মহালয়া অমাবস্যা তিথিটা খুব শক্তিশালী। রবিবারে রবির গ্রহণ, আগেই বলেছিলাম, রবিবারে সূর্যগ্রহণ পাওয়া ভেরি টাফ। সেই রবিবারে রবির গ্রহণ হচ্ছে এবারে মহালয়ার দিনে। সেই জন্য স্পেশাল পুজোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবছর মহালয়াতে। যারা মনে করছেন বিভিন্ন রকম সমস্যা রয়েছে, তারা বিশেষ করে যে পিতৃদোষ একমাত্র কাটানো যায় এই পক্ষেই, এই মহালয়ের মধ্যেই। পিতৃদোষ মাতৃদোষ নাহলে অন্য পক্ষের কোনো প্রতিকার বা উপাচার হয় না, মানে পিতৃপক্ষের মধ্যেই করতে। যদি পিতৃদোষ থাকে আপনার জন্মকুষ্ঠিতে, যে আপনি পিতৃদোষের কারণে আপনি সমস্যা পাচ্ছেন। আর সাধারণত ক্ষেত্রে দেখো, আমরা বলি তুমি যদি নরগণ হও, তোমার বাড়িতে তোমার ছেলে বা মেয়ে যদি নরগণ জন্মায়, তার মানে হচ্ছে তোমার বংশেরই, তোমার বাবা বা মা যারা মারা গিয়েছেন, বা দাদু বা ঠিক ঠাকুমা যাদেরকে তুমি ভালোবাসতে, তুমি সেবা করতে, তাদের জন্য কি তারা ফিরে এসেছে? তারা ফিরে এসে আবার তোমার এই জন্মের ঋণটা তারা তোমাকে সেবা করে পুষিয়ে দেবে। এইটাই হচ্ছে নরগণের খেলা। নরগণ মানে হচ্ছে সে তার পরিবারকে ভালোবাসবে, তার ফ্যামিলি পরিবার কেন্দ্রিক হবে। আর দেবগণ মানে যারা দেবগণ, তারা হচ্ছে দেশে মানে পড়াশোনা করতে এসেছে, শিক্ষা, এডুকেশন, ক্রিয়েটিভিটি। যদি পড়াশোনা বেশি দূর নাও হয়, তাও সে নিজের জন্য কিছু করবে, নিজের একটা সুনাম রেখে যাবে দেবগণ। আর দেবারিগণ মানে হচ্ছে দেবতার যারা ওরি, তাদেরকে দেবারি মানে রাক্ষস বলা হয়। রাক্ষস মানে তো রাক্ষস নয়, দেবতাদের যে ওরি সেই হচ্ছে দেবারি। দেবারি হচ্ছে ড্যাশিং ডুশিং, মানে সবার জন্য উপকার করবে, সবার জন্য ঝাঁপিয়ে পড়বে। হ্যাঁ, কোনো বাদ বিচার মানবেন। অনেক ছেলেপুলে আছে না পাড়ায় দেখবেন উপকার করতে ভালোবাসে, লোকের উপকার করতে। এখন দেবারিগণের এই জন্যই ঝামেলা, এরা ঘরেরটা না বুঝে বেশি বাইরেরটা বুঝে। নরগণের মেন ব্যাপার হচ্ছে ঘর কেন্দ্রিক, আর দেবগণ হচ্ছে আত্মকেন্দ্রিক, নিজেরটাকে। সেজন্য দেবগণকে অনেক সময় বলা স্বার্থপর, আর দেবারিগণ হচ্ছে পরকেন্দ্রিক, মানে পরের বেশি। হ্যাঁ, দেবারিগণ পরকেন্দ্রিক, পরকে সাহায্য করবে, পরকে হেল্প করবে, পরের জন্য করবে, সবকিছু করবে দেবারিগণ। হ্যাঁ, সেই জন্য নর আর দেবারি যখনই বিয়ে হয়ে যায় তখনই গন্ডগোল বেঁধে যায়। নরগণ ছেলে যদি হয়, সে চাইবে, নরগণের বউ যদি হয়, সে চাইবে তাকে ভালোবাসুক,
তার কথা শুনুক, ঘরে থাকুক, হ্যাঁ তাকে ভালোবাসুক, তাকে না সব স্বামীরাই কম বেশি এখন তো ডিভোর্স আকছার লেগেই রয়েছে, ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে প্রচুর, মাঙ্গলিক দোষ সামান্য পাওয়া গেলে এখন দেখছি ডিভোর্স হয়ে যাচ্ছে। তারপরে দেখো কি অবস্থা এখন মোবাইলের যুগে, রাত্রি ছেলেমেয়েরা 2-2:30টার মধ্যে জেগে জেগে মোবাইল করছে, মোবাইল দেখছে, স্কুলে যাবে ঘুমোবে কখন, স্কুলে যাবে স্কুলে গিয়ে ঝিমোচ্ছে। হ্যাঁ, পড়াশোনার মন মাথা আসছে না, পড়াশোনার মন আসছে না, চঞ্চল হয়ে পড়ছে। হ্যাঁ, চঞ্চল হয়ে পড়ছে মোবাইলের কারণে। মা বাবারা যেটাকে কন্ট্রোল না করতে পারলে মুশকিল, এবং ঠিক মতো সংস্কার না দিতে পারলে ছেলে মেয়েদের এই পুজো আধ্যাত্মিকতা ঠিক মতো না ইয়ে করতে পারলে 13-14 বছর বয়সের মেয়েরা পালিয়ে চলে যাচ্ছে। হয়তো আমার 13-14 বছর বয়সে প্রেগনেন্সি, এই সমস্ত ঘটনা বাবা মার মতে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের ছেলে মেয়েগুলোকে তো ঠিক রাখতে হবে, তারা যাতে সঠিক পথে যায়, সঠিকভাবে বেড়ে ওঠে, সঠিক এডুকেশন পায়, সঠিক কেরিয়ার যায়, তার জন্য তো জানতে হবে। তো সেই জন্য এই সমস্ত যেগুলো বললাম, এই সমস্যা যারা রয়েছে তাদের জন্য এই পিতৃপক্ষটাকে ঠিক ব্যবহার করতে হবে। কেন মহালয়া স্পেশাল পুজো হচ্ছে, আপনারা যারা চেম্বারে আসতে পারছেন তারা যারা মনে করছেন সমস্যা রয়েছে তারা চেম্বারে দেখাতে পারেন, নতুবা যদি মনে করেন আপনি দূর থেকে আসবেন কি করে মহালয়, আমাদের অনলাইনে ব্যবস্থা রয়েছে, অনলাইনে আপনাকে তর্পণও করিয়ে দেওয়া হবে। যাদের তর্পণের অধিকারী কারা, তর্পণের অধিকারী হচ্ছে বাবা যদি মারা যায় তাহলে জ্যেষ্ঠ পুত্র বা ছেলে যদি না থাকে, জ্যেষ্ঠ বা ছেলে তখন ছেলেমেয়েরা সবাই করতে পারবে, বাবা না মারা গেলে তর্পণ করতে নেই। হ্যাঁ, তো ছেলে বা মেয়েরা সবাই তর্পণ করতে পারবে। আর কি বলে, যদি এরকম কারো ইনসিডেন্ট হয় তর্পণ এই মহালয়ার দিনে আমরা অনলাইনেই করিয়ে দেবো যাদের সমস্যা রয়েছে, তার সঙ্গে যাদের গ্রহ দোষের যে পুজোগুলো রয়েছে সেগুলো করানো হবে। আর এখন এই যে দক্ষিণাবর্ত শঙ্খটা কিন্তু সব জায়গায় কিন্তু উপহার হিসেবে দেওয়া হচ্ছে, দুটো জিনিস, একটা দক্ষিণাবর্ত শঙ্খ। আমাকে একজন, এই যে দেখুন এটাকে বলে শঙ্খ, শাঁখ দু রকমের, একটা শাঁখ পুরুষ আর একটা শঙ্খিনী। শঙ্খিনী মানে কাঁটা কাটা যুক্ত যে শাকগুলো হয়, শঙ্খিনী দক্ষিণাবর্ত বাড়িতে রাখতে নেই। এমনকি ইভেন আমি তো বলবো যে কোনো ধরনের কাঁটাযুক্ত শাঁখ বাড়িতে ডিসপ্লে করে রাখবেন না, এটা ভেরি ব্যাড, বাড়ির পক্ষে প্রচণ্ড সাংসারিক অশান্তি দেয় শঙ্খিনী বাড়িতে থাকলে, ঝগড়া অশান্তি একবার লেগেই থাকবে। এখন আমাকে একজন প্রশ্ন করেছে ইউটিউবে না ফেসবুকে, আমি এটা একটু রাখি তারপরে বলছি। এখন এই মহালয়া পর্যন্ত এই শাঁখটা দেওয়া হবে, আপনার অষ্টমীর দিনকে এই শাঁখটা প্রতিষ্ঠা করবেন। লিখেছে, এটা নাম দেয়নি, বলছে স্যার প্রণাম নেবেন, দক্ষিণাবর্ত শঙ্খিনী বাড়িতে আছে, কি করব এখন? শঙ্খিনী আচ্ছা বাড়িতে আছে, এখন কি উপায়? কিছুই উপায় নয়, স্ট্রেট শনিবার বা মঙ্গলবার বাদ দিয়ে, শনি মঙ্গলবার বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো অন্য দিন তুমি এটাকে গঙ্গা জল হোক, পুকুরের জল হোক, সেখানে বা যদি কোনো বট গাছ থাকে বা অশ্বত্থ গাছ থাকে সেখানে সেটা রেখে দিয়ে চলে এসো, স্ট্রেট, যাদের বাড়িতে এরকম শঙ্খিনী রয়েছে। কি বললাম? বৃহস্পতিবার, শনিবার আর মঙ্গলবার, এই 3টে বার বাদ দিয়ে অন্য যে কোনো বার শঙ্খিনী থাকলে বাড়ি থেকে সেটাকে সরিয়ে দাও, যে কোনো জলাধারে দিতে হয়। এটা হচ্ছে 1 নম্বর। দক্ষিণাবর্ত শঙ্খর পাশাপাশি দেখুন কামধেনু, সবাই জানেন যে কামধেনু বাড়িতে রাখলে প্রচন্ড প্রস্তাব। আমার বাড়িতেই বড় কামধেনু রয়েছে, দীর্ঘদিন ধরে আমরা পুজো করে আসছি কামধেনু। এটা 8 মিটার অষ্টধাতুর তৈরি এই কামধেনু, দেখুন কত বড় কামধেনু রয়েছে, তার বাছুর রয়েছে এবং এখানে ভগবান গোপাল রয়েছে। এই কামধেনু বাড়িতে প্রতিষ্ঠা করলে প্রভূত আর্থিক উন্নতি হয়, বাড়ির অনেক সমস্যা চলে যায়, ভালো চাকরি বাকরি পাওয়া যায়, পদোন্নতি হয়, সেই বাড়িতে দুঃখ দারিদ্রতা থাকে না কামধেনু যে বাড়িতে থাকে। 6 মাস 1 বছর কামধেনু বাড়িতে রেখে ভালো করে একটু, কিছুই না, এই দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে একটু চাল দিয়ে একটা কয়েন দিয়ে রাখতে হয় বাড়িতে। আর কামধেনু বাড়িতে রেখে একটুখানি ধূপ ধুনো দেখালেই হবে। আর কোনো ভালো দিন, পূর্ণিমার দিনে একটু ছোলা গুড় আর একটু দুর্বা এই দিয়ে কামধেনুকে পুজো দিলেই ভালো হয়। তো যাই হোক, যেটা কিনা আমি বলছিলাম যে কি বলে, এই যে পিতৃপক্ষটা পড়েছে, পিতৃদোষ তো প্রচণ্ড মানসিক অশান্তি দেয়। কিভাবে মুক্তি পাবেন পিতৃদোষ থেকে? যাদের মেষ, সিংহ, ধনু এই 3টে রাশিকে বলা হয় অগ্নি রাশি, পারলে 15 দিনই করবেন, আর না পারলে 8 তারিখে করবেন, যেদিনকে পিতৃপক্ষটা শুরু হচ্ছে, আর মহালয়ার দিনে করবেন। এই উপাচার যেটা বলছি 15 দিনই করবেন, যদি পারেন তাহলে খুব ভালো হবে, আর না পারলে যে কোনো 1 দিন, যে কোনো 2 দিন, অর্থাৎ যেদিনকে 8 তারিখ পিতৃপক্ষ শুরু হচ্ছে 8ই সেপ্টেম্বর সেই দিন করবেন, আর মহালয়ার দিন 21 তারিখ ফিরে এসে করবেন। অফিসে আছেন, সকালবেলা তাড়াহুড়ো, অফিস থেকে ফিরে এসে যত রাত হোক তত রাত্রেই করবেন। একটা সোলার কাগজ থালা নিয়ে নেবেন,
তার মধ্যে একটা সর্ষের তেলের প্রদীপ দেবেন, তাতে লবঙ্গ দেবেন, 1 টাকার কয়েন দেবেন এবং একটু তিল দেবেন, দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে স্মরণ করে বাড়ির গেটের দরজায় রেখে আসবেন। এটা রেখে আসার পরে আর পেছনে ফিরে তাকাবেন না। আর প্রত্যেক দিন ওই 1 টাকার কয়েন যদি কেউ নিয়ে যায় ভালো, নাহলে আপনি সেই 1 টাকার কয়েন দূরে কোথাও ছুঁড়ে ফেলে দেবেন। 1 টাকার কয়েনটা 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, যাই হোক, এই কয়েনগুলোকে নিয়ে আসবেন না। পিতৃপক্ষে এই উপাচার করলে মৃৎসিংহ ধনু, যেহেতু অগ্নি রাশি, তাই আগুন। তাই আগুন। আচ্ছা, প্রত্যেকদিন যদি কেউ টানা করে তাহলে কি ওই সেম প্রদীপই জ্বালাবে নাকি এক এক দিন এক একটা নতুন ফেলে দিতে হবে? আচ্ছা, পুরোটা পরের দিনেরটা আবার পুরো ফেলে দিয়ে নতুন থালা, সোলার থালা হোক বা শালপাতা হোক, সবটাই আবার নতুন করে দিতে হবে। এক প্রদীপ জ্বালানো যাবে না, যদি প্রদীপ না পায় মোমবাতি দিলেও হবে। আচ্ছা, তবে সর্ষের তেলের প্রদীপটা দিলে ভালো, কেন সর্ষের তেল হচ্ছে কি বলে, সর্ষের তেল পিতৃপুরুষদের উদ্দেশ্যে কোনো কিছু অর্পণ করলে সর্ষের তেলের প্রদীপ দিতে হয়, আর দেবদেবীর উদ্দেশ্যে কোনো কিছু অর্পণ করলে ঘিয়ের প্রদীপ দিতে হয়। বৃষকন্যা মকর, বৃষকন্যা মকর হচ্ছে, এটা হচ্ছে পৃথ্বী রাশি। পৃথ্বী মানে ভূমি। তাহলে ভূমি থেকে যা উৎপন্ন হয়েছে, ভূমি থেকে কি উৎপন্ন হয়েছে, ফল হতে পারে, ফুল হতে পারে, যাই উৎপন্ন হয়েছে, এই ফল, একটু ফল, যে কোনো একটা ফল, একটা ফল, একটা ফুল আর একটা সর্ষের তেলের প্রদীপ লবঙ্গ দিয়ে, এই বৃষ, কন্যা, মকর প্রত্যেক দিন এই 15 দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে একটা কয়েন, একটা ফল, একটা সর্ষের তেলের প্রদীপ দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে স্মরণ করে গেটের গোড়ায়, বা যদি ফ্ল্যাটে থাকেন ফ্ল্যাটের গোড়ায় বা ফ্ল্যাটের নিচে কোনো একটা জায়গায় দিয়ে আসবেন। দেখবেন 15 দিন করবেন, দেখবেন পিতৃদোষ কমবে, মানসিক দুঃখ কমবে, মানসিক যন্ত্রণা কমবে, মানসিক টেনশন কমবে, মানসিক অস্থিরতা কমবে। পিতৃদোষ, মাতৃদোষ যদি জন্মকুষ্ঠিতে থাকে, একটা মানুষের প্রচণ্ড মানসিক অশান্তি, ঝাপটা তাদের মধ্যে আসবে। তো এবং পিতৃপক্ষে এই পিতৃদোষের দোষ কাটাতে হয়, মাতৃদোষ কাটাতে হয়, প্রতিকার করতে হয়, উপাচার করতে হয়, নাহলে কাটে না। মিথুন, তুলা, কুম্ভ, এটা হচ্ছে বায়ু রাশি। সুতরাং আমি যদি একটা ছোট হাত পাখা, হ্যাঁ, ছোট পাখা বা চামর, ছোট চামর 10 টাকার মতো করে কিনতে পারি, চামর, হাত পাখা, ফুল এবং প্রদীপ আর একটা কয়েন। আচ্ছা, যেহেতু বায়ু তাই ওই বায়ু, কেন মিথুন, তুলা, কুম্ভ হচ্ছে বায়ু রাশি। এরা অ্যানালাইসিস করতে ভালোবাসে, বোঝাতে ভালোবাসে। মিথুন, তুলা, কুম্ভ ইনটিউশন পাওয়ার খুব হাই হয়। মিথুন, তুলা, কুম্ভ যেহেতু বায়ু রাশি, সবার সঙ্গে খুব মিশে যেতে পারে। বায়ু যেহেতু সব জায়গায় ছড়িয়ে পড়ে, তো সেই জন্য চামর বা পাখা দিতে হয়, ছোট ছোট হাত পাখা বা ছোট ছোট নিজে বানানো পাখাও দিতে পারেন। কর্কট, বৃশ্চিক, মীন, এই 3টে রাশি হচ্ছে জলরাশি। জল যে পাত্রে থাকে সেই পাত্রের আকার ধারণ করে, জল অ্যাডজাস্টেবল। কর্কট, বৃশ্চিক, মীন সব জায়গায় অ্যাডজাস্ট করে দিতে পারে নিজেকে। ভালো জায়গায় হলে, এরা ভালো জায়গায় যদি বেশে জীবনে খুব ভালো কিছু করে, আর যদি বাজে বন্ধু বান্ধব, ড্রিঙ্কস করছে, এদিক ওদিক যাচ্ছে, এরকম বন্ধু বান্ধব, ওটার সঙ্গেই ও হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। কর্কট, বৃশ্চিক, মীনের হচ্ছে এই হচ্ছে সমস্যা। তো সেই জন্য জল দিন পিতৃপুরুষ, একটা গ্লাসের মধ্যে জল দিয়ে, একটু তিল দিয়ে, একটা সর্ষের তেলের প্রদীপ আর একটা কয়েন দিন। এই 15 দিন পারলে 15 দিন প্রত্যেকবার পিতৃপুরুষকে স্মরণ করে আমরা দেব। এবং ফিরে আসার পরে, আমরা যখন ফিরে আসবো তখন আর পেছনে ফিরে তাকাবো না। এই করতে হবে 15 দিন, এবং প্রত্যেকটা জিনিস আবার ফেলে দিতে হবে। এইটা যদি করতে পারেন, পিতৃদোষ অনেকটা কিন্তু কাটে। আর আমি বললাম যে মহালয়া অমাবস্যাটা একটা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। আমার কৌশিক অমাবস্যা অনেক লোকে বুকিং পায়নি, প্রায় 1-150 লোক বুকিং পায়নি। কৌশিক অমাবস্যা 3000-এর ওপরে লোক এসেছিল। এবারে রাতে 11, সকাল বেলা 12টা থেকে রাত্রির 11টা পর্যন্ত আমি পুজো করিয়েছি প্রত্যেকে। তো সেরকম বড় স্পেশাল পুজোই হবে এই মহালয়া অমাবস্যাটা। তো সমস্ত চেম্বারের জন্য হেল্পলাইন নাম্বার 8584038631, আর যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8584038638। আর যেতে যেতে বলি, অনুষ্ঠান যেহেতু একদম শেষ করতে হবে, এখানে দাদাকে ধন্যবাদ জানাবো। যে আমাদের দুর্গাপুর এবং বাগবাজারে জ্যোতিষ শিক্ষার কোর্স কিন্তু শুরু হচ্ছে এই রোববার থেকে, দুর্গাপুর এবং বাগবাজারে। তার জন্য হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে নেবেন। মেদিনীপুর, বর্ধমান, শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া, কোচবিহার, শিলচর, মালদা এবং দুর্গাপুর মহালয়ার আগে দাদার চেম্বার থাকছে। যোগাযোগ করবার জন্য ফোন নাম্বার আপনারা জেনে গিয়েছেন ইতিমধ্যেই। আজকের পর্ব শেষ করছি। আগামী পর্বে আবারও দাদার সঙ্গে দেখা হবে, আপনাদের দেখা হবে। ততক্ষণ নজর থাকুক সিটিভিএন-এর পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে।